আজকে আমি তোমাদের অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগটা পড়াবো। আমি রবি আর বুধবারে 11টা থেকে ক্লাস নিব। তোমরা কি শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করো। স্লাইড কি দেখা যাচ্ছে? জি ম্যাম। হ্যাঁ, দেখা যাচ্ছে। তোমরা কি জানতে আজকের ক্লাসের কথা? জি ম্যাম, জানতাম। আচ্ছা, তোমাদের রবি আর বুধবারে 11টা থেকে ফার্মাকোলজি ক্লাস হবে। এখন আমি সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের রিভিউ ক্লাসগুলি নিব। আজকে আমরা পড়বো অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ। আমি রিভিউ ক্লাসগুলি এমন ভাবে নিতে চাই যাতে পরে সেকেন্ড প্রফ পাস করে যারা পরে এসেছো 18 জন, ওদের সুবিধা হয়। তোমাদের জন্য এটা এভাবে রেগুলার ভালো ক্লাস, হবে। আর পুরানোদের হ্যাঁ এভাবেই করছি যাতে তোমাদেরও সুবিধা হয়, যারা ক্লাসগুলি মিস করেছে তাদেরও সুবিধা হয়। কিন্তু তোমরা একটু ফলো করবে প্লিজ। হ্যাঁ, ফলো করবে, যেদিন যেটা পড়াবো পড়ে ফেলবে। রিটেন এসওই কি কি আসে এগুলি পড়ে ফেলবে। আর ব্যাচ টিচারের কাছে আইটেমগুলি ক্লিয়ার করবে। তোমরা কি আইটেম দিচ্ছ? দেখো যে কোনো দিন কিন্তু 8 জন আছো না? আচ্ছা, আমরা তাহলে আজকে শুরু করি। আইটেমগুলি ক্লিয়ার করে রাখবে। যেদিন যে টপিকস পড়াবো ওই সপ্তাহে চেষ্টা করবে ওই দুইটা টপিকস আইটেম দিয়ে দিতে। অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ পড়ার আগে আমরা প্রথমেই দেখি যে ডিপ্রেশন কি। এটাকে এমডিডি বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারও বলে। কিছু ক্যারেক্টারিস্টিক নিয়ে এটা হয় যে ডিপ্রেসড মুড মোস্ট অফ দ্য টাইম ফর অ্যাট লিস্ট 2 উইক। 2 উইক ধরে কন্টিনিউয়াস একজনের মুডটা ডিপ্রেসড থাকবে মোস্ট অফ দ্য টাইম ইন 24 আওয়ার্স। লস অফ ইন্টারেস্ট অর প্লেজার ইন মোস্ট অ্যাক্টিভিটি, কোনো কিছুতেই আগ্রহ থাকবে না। ডিস্টারবেন্স ইন স্লিপ অ্যান্ড অ্যাপেটাইট, ডেফিসিট ইন কগনিশন অ্যান্ড এনার্জি। দেখো অনেক ডিস্টারবেন্স ইন স্লিপ এন্ড অ্যাপেটাইট, এটা ডিস্টারবেন্স মানে যে কমে যাবে, ঘুম কমে যাবে বা অ্যাপেটাইট কমে যাবে সব সময় কিন্তু তা না। কিছু কিছু ডিপ্রেসিভ ডিসঅর্ডারে অ্যাপেটাইট বেড়ে যায়, তখন দেখবে পেশেন্ট বেশি খাচ্ছে ডিপ্রেশনের কারণে, ওয়েট গেইন হচ্ছে। আবার অনেক সময় ডিপ্রেশনের জন্য ঘুমটাও বেড়ে যেতে পারে, স্লিপও বেড়ে যেতে পারে। তার মানে ডিস্টারবেন্স মিন্স নট অলওয়েজ যে কমে যাবে, বেড়েও যেতে পারে অ্যাপেটাইট এবং স্লিপ। ডেফিসিটস ইন কগনিশন এন্ড এনার্জি, কগনিশন মানে কি বলতে পারবে? এটা পড়ে নিবে, আমি নেক্সট ক্লাসে তোমাদের পড়া ধরবো। ঠিক আছে, তাহলে এই 4টা ক্যারেক্টারিস্টিক্স থাকলে তুমি পেশেন্টকে বলতে পারবে যে ও হয়তো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে সাফার করছে। এখন আমরা আসি যে ডিপ্রেশনের কারণগুলি কি কি হতে পারে। সাধারণত কয়েকটা হাইপোথিসিস এর জন্য দাঁড় করানো হয়, যেমন মোনোঅ্যামাইন হাইপোথিসিস, নিউরোট্রপিক হাইপোথিসিস, অথবা কিছু এন্ডোক্রাইন কজকে দায়ী করা হয় এই ডিপ্রেশনের জন্য। নিউরোট্রপিক হাইপোথিসিসের মধ্যে কি আছে? আমাদের ব্রেনে একটা ফ্যাক্টর থাকে যাকে কিনা বলে বিডিএনএফ। বিডিএনএফ আমরা জেনারেল প্রিন্সিপালসে পড়েছি, ওইখানে বিডিএনএফ এর ইলাবোরেশনটা কি বলো তো আমাকে? ব্রেন ডেরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর। এখানে না, যখন আমরা জেনারেল প্রিন্সিপালসে পড়েছি বিডিএনএফ, লাইব্রেরিতে একটা বিডিএনএফ বাংলাদেশ আছে। ন্যাশনাল ফর্মুলারি ম্যাম। হ্যাঁ, বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি। ন্যাশনাল ওখানে কি থাকে? ফর্মুলারি। একটা ড্রাগে সবকিছু থাকে, যেমন ফার্মাকোডিনামিক, ফার্মাকোকাইনেটিক প্রপার্টি থাকে, ট্রেড নেম, ড্রাগের প্রাইস, ফর্মুলারি আর কি। ওখান থেকে তুমি একটা ড্রাগ সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন নিতে পারো। জেনারেল প্রিন্সিপালসে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হলো ফর্মুলারি আর ফার্মাকোপিয়ার মধ্যে ডিফারেন্স। আচ্ছা, এখন আসো এইখানে আমরা যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডিপ্রেশন পড়ব, ডিপ্রেশনের মধ্যে বিডিএনএফ হলো ব্রেন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর। এই বিডিএনএফটা আমাদের ব্রেনে থাকে, ধারণা করা হয় যে ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিপ্রেশনটা। এই নিউরোট্রপিক ফ্যাক্টর গুলি যদি কোনো কারণে লস হয় তাহলে
ডিপ্রেশন হতে পারে। BDNF এর কাজ কি? নরমালি এটা কি করে? নিউরোনাল সার্ভাইভাল এন্ড গ্রোথের উপর ইফেক্ট করে। BDNF is thought to exert its influence on neuronal survival and growth effects by activating the tyrosine kinase receptor B in both neurons and glia. এগুলি এমসিকিউ এর জন্য একটু পড়ে রেখো ভালো করে, ঠিক আছে? BDNF টা। আর যদি কখনো হাইপোথিসিস আসে, রিটেনে আসেনি কখনো, ধরো যদি আসে ডিপ্রেশনের হাইপোথিসিস কয়টা, নিউরোট্রপিক আর মোনোঅ্যামাইন লিখে এখানে কিছু একটা ডেসক্রিপশন দিয়ে দিও অল্প করে, যে BDNF টা নিউরোনাল সার্ভাইভাল এন্ড গ্রোথের জন্য দায়ী, এজন্য এটা লস হলে ডিপ্রেশন হয়। এই ফিগারটা দেখো, এখানে কি দেখাচ্ছে? এই ফিগারটাতে হলো যে ডিপ্রেস স্টেটে কেমন থাকে, আর এটা হলো ট্রিট করার পরে, আফটার ট্রিটমেন্ট। দেখো গ্লুকোকর্টিকয়েড লেভেল যদি বেড়ে যায় তাহলে কিন্তু ডিপ্রেশন হয়, যে এখানে ইনহিবিটরি ইফেক্ট দেখাচ্ছে মোনোঅ্যামাইন BDNF এ। আর ট্রিটেড স্টেটে দেখো এই ইনহিবিটরি ইফেক্টটা থাকে না। তার মানে কি কি ফ্যাক্টর দায়ী থাকতে পারে? BDNF কমে গেলে, মোনোঅ্যামাইন কমে গেলে, কিংবা গ্লুটামেট কমে গেলে। এখন আমরা দেখি যে মোনোঅ্যামাইন হাইপোথিসিস কি। মোনোঅ্যামাইন কোনগুলিকে বলে? মানে একটা অ্যামাইন গ্রুপ NH3 একটা থাকে। মোনোঅ্যামাইনের নাম বলো তো কয়েকটা। এই স্লাইডেই আছে, দেখো সেরোটোনিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, এগুলিকে বলে মোনোঅ্যামাইন। এগুলি যদি আমাদের ব্রেনে অ্যামাউন্ট কমে যায় অথবা এদের ফাংশন কমে যায় তাহলে ডিপ্রেশন হতে পারে। এটা কিন্তু একটা হাইপোথিসিস। দি মোনো হাইপোথিসিস মানে কি? এখনো প্রুভড না। দি মোনোঅ্যামাইন hypothesis of depression suggests that depression is related to a deficiency in the amount or function of cortical and limbic serotonin, norepinephrine and dopamine. মোনোঅ্যামাইন হাইপোথিসিসটা একবার রিটেনে এসেছিল, এজন্য এটা একটু বারবার পড়ে নিবে যাতে রিটেনে আসলে লিখতে পারো। দেখো বোথ ডেফিসিয়েন্সি অফ অ্যামাউন্ট অর ফাংশনও কমে যেতে পারে কিংবা অ্যামাউন্ট কমে যেতে পারে, মানে স্টোরেজ যেটা বলো, যে ফরমেশন হয়ে যে স্টোর হয়ে থাকে ওটা কমে যেতে পারে। সেরোটোনিন, নরএপিনেফ্রিন এন্ড ডোপামিন। তার মানে আমরা এখান থেকে ড্রাগের নামগুলি জেনে নিতে পারি, যে তাহলে আমরা কি কি ড্রাগ ট্রিটমেন্টের জন্য ডিপ্রেশনের কি কি ড্রাগ ব্যবহার করতে পারি, যেটা সেরোটোনিনের লেভেল বাড়াবে অথবা নরএপিনেফ্রিনের লেভেল বাড়াবে অথবা ডোপামিনের লেভেল বাড়াবে অথবা এদের মেটাবলিজমটাকে কমিয়ে দিবে। মেটাবলিজম হয় মোনোঅ্যামাইন অক্সিডেজ দিয়ে। যদি আমি মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর দেই তাহলে ওদের মেটাবলিজম হবে না, কনসেন্ট্রেশন বাড়বে। দেখো এখানে দুটো পাথওয়ে, সেরোটোনার্জিক পাথওয়ে, নরঅ্যাড্রেনার্জিক পাথওয়ে। সেরোটোনিনটা আসে ট্রিপ্টোফ্যান থেকে আর নরঅ্যাড্রেনালিন আসে টাইরোসিন থেকে। মেটাবলিজম হয় মোনোঅ্যামাইন অক্সিডেজ দিয়ে। মোনোঅ্যামাইন অক্সিডেজ এনজাইমটা দুই ধরনের, A এবং B। এটা দেখো সার্ট, ACRT দিয়ে কি হয়? সেরোটোনিন ট্রান্সপোর্টার। আর এটা হলো নেট, NET, নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টার। আমরা যদি এই ট্রান্সপোর্টারটাকেও ইনহিবিট করি, এই ট্রান্সপোর্টার গুলিকে, তাহলেও কিন্তু সেরোটোনিন আর নরঅ্যাড্রেনালিনের কনসেন্ট্রেশন বাড়বে। নিউরোএন্ডোক্রাইন ফাংশনের মধ্যে ফ্যাক্টরস গুলির মধ্যে কি কি আছে দেখো। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ইজ অ্যাসোসিয়েটেড উইথ এলিভেটেড কর্টিসল লেভেল। তোমরা দেখবে যে লং টার্ম গ্লুকোকর্টিকয়েড থেরাপির আমরা কিছু অ্যাডভার্স ইফেক্ট পড়েছিলাম না, যে গ্লুকোকর্টিকয়েড যদি লং টাইম দেই তাহলে কি কি হতে পারে। ওর মধ্যে একটা কিন্তু ছিল ডিপ্রেশন, থাইরয়েড ডিসরেগুলেশন, ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম অফেন প্রেজেন্টস উইথ ডিপ্রেসিভ সিনড্রোম। মানে একটা পেশেন্ট যদি ডিপ্রেশন নিয়ে আসে অবশ্যই তোমার তার থাইরয়েড প্রোফাইলটা করে দেখতে হবে, যে তার থাইরয়েড হরমোনের লেভেলটা নরমাল কিনা। ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি ইন ওমেন,
অনেক সময় দেখা যায় যে মেনোপজের পর পোস্ট মেনোপোজাল ওমেনদের ডিপ্রেশন হয়, ওটার কারণ হলো ইস্ট্রোজেন লেভেল কমে যাওয়া। আর সিভিয়ার টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি ইন মেন, এগুলি হলো নিউরো এন্ডোক্রাইন ফ্যাক্টর। তার মানে কয়টা হরমোন? কর্টিসল, থাইরয়েড হরমোন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, এগুলি দায়ী থাকতে পারে ডিপ্রেশনের জন্য। One of the weakness of the monoamine hypothesis is the fact that amine level increases immediately with antidepressant use, but maximum therapeutic effects of most antidepressant are not seen for many weeks. এটা একটা রিটেন কোশ্চেনে নভেম্বর 19-এও এসেছিল যে why there is delay in the therapeutic effect of antidepressant, মানে একটা পেশেন্টকে তুমি অ্যান্টিডিপ্রেসেন্ট দিলে তার ইফেক্টটা পেতে তোমার অন্তত 14 দিন অপেক্ষা করতে হবে। 14 দিনের আগে তুমি ইফেক্টটা পাবে না। কেন? তুমি অ্যান্টিডিপ্রেসেন্ট দিলে মোনোঅ্যামাইনের লেভেল সাথে সাথেই বাড়বে, কিন্তু ডিপ্রেশনটা কেন কমবে না? এটার কারণ হিসেবে বলে যে the time required to synthesize the neurotropic factor, মানে BDNF টা সিনথেসিস হতে যে সময়টা লাগে, এই কারণে এই ডিলেটা হয়। তার মানে আমরা বলতে পারি যে ডিপ্রেশনের মেইন কজ হলো এই বিডিএনএফ টা কমে যাওয়া। কারণ বিডিএনএফ সিনথেসিস হতে অন্তত 2 সপ্তাহ সময় লাগে, তাই অ্যান্টিডিপ্রেসেন্ট দিলে আমি ইফেক্টটা পাবো 2 সপ্তাহ পর। তার মানে আমরা বলতে পারি যে বিডিএনএফ টাই মেইন কজ। রিটেনে এই কোশ্চেনটা আসলে এভাবে সুন্দর করে লিখবে যে the time required to synthesis of neurotropic factor has been proposed as an explanation, মানে এই ডিলেটা কেন হয়? বিডিএনএফ সিনথেসিস হতে সময় লাগে, তাই অ্যান্টিডিপ্রেসেন্ট ইফেক্টটা আমরা পরে পাই, সাথে সাথে পাই না। এজন্য কোনো পেশেন্টকে অ্যান্টিডিপ্রেসেন্ট দিলে দেখবে যে পেশেন্টকে বলে দিতে হয় যে সাথে সাথেই আপনি ইফেক্ট পাবেন না, অন্তত 14 দিন বা 1 মাস আপনাকে অপেক্ষা করতে হবে এটার ইফেক্ট পাওয়ার জন্য। কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে। হয়তো 2-3 দিন ওষুধ খেয়ে পেশেন্ট বলবে যে আমি তো ইফেক্ট পাচ্ছি না, ও আরো ডিপ্রেসড হয়ে যাবে। এটা কি বুঝেছো? এটা কিন্তু রিটেনে আসে, বুঝেছো সবাই? স্লাইডের চেঞ্জ দেখা যাচ্ছে? স্লাইড দেখা যাচ্ছে? তোমরা একটু কেউ রেসপন্স করো, নয় আমি বুঝবো না। জি ম্যাম। জি ম্যাম আচ্ছা, দেখা যাচ্ছে। পার্সেন্টেজ এত কম কেন? তোমরা মাত্র 13 জন এসেছো। তোমরা কি রিটেন কোশ্চেন গুলি বাসায় সলভ করছো? Synthesis of BDNF typically takes 2 weeks or longer. That coincides with the therapeutic effect of antidepressant use. যেটা বললাম আর কি, BDNF সিনথেসিস হতে অন্তত 2 সপ্তাহ সময় লাগে, যার কারণে আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট দিলে থেরাপিউটিক ইফেক্টটা পেতে অন্তত 2 উইকস, 2 সপ্তাহ সময় লাগবে, 14 দিন। তাহলে এই রিটেন কোশ্চেনটা আসলে এখান থেকে সুন্দর করে অ্যানসার করবে। অ্যানসারটা শুরু হবে এখান থেকে, যে থেরাপিউটিক ইফেক্ট পেতে কেন দেরি হয়, কারণ নিউরোট্রপিক ফ্যাক্টর সিনথেসিস হতে 2 সপ্তাহ সময় লাগে। এখন আসো আমরা অ্যান্টিডিপ্রেসেন্টের ক্লাসিফিকেশনটা দেখি। আমরা কিন্তু হাইপোথিসিস থেকেই কি কি ড্রাগ ইউজ হয় সেটা বুঝতে পারি। যেটা ডেফিসিয়েন্সি আছে সেটা লেভেল বাড়িয়ে দিলে বা মেটাবলিজম কমিয়ে দিলেই তো হলো। প্রথমে আসো সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। যেহেতু সেরোটোনিনের ধারণা করা হয় যে সেরোটোনিন কমে গেলে ডিপ্রেশন হয়, তাই আমি সেরোটোনিনের রিআপটেকটাকে বন্ধ করে দিব, যাতে সেরোটোনিনের লেভেলটা নিউরোনাল ক্লেফটে বেশি থাকে, ডিপ্রেশন কমে যায় পেশেন্টের। সেরোটোনিনের ট্রান্সপোর্টারটার নাম কি বলতো? কিভাবে লেখে ওইটা? এসইআরটি, সার্ট সংক্ষেপে যেটা বলি, সেরোটোনিন ট্রান্সপোর্টার। এর মধ্যে কি কি আছে? ফ্লুঅক্সেটিন,
পারঅক্সেটিন, সার্ট্রালিন, সিটালোপ্রাম এন্ড এসিটালোপ্রাম। এই নামগুলি অবশ্যই মনে রাখতে হবে। এটা রিটেনে আসে, ভাইভাতে ধরবে, এমসিকিউতে আসবে। এসএসআরআই এর এই 5টা নাম অন্তত মুখস্থ থাকতেই হবে। ফ্লুঅক্সেটিন, পারঅক্সেটিন, সার্ট্রালিন, সিটালোপ্রাম এন্ড এসিটালোপ্রাম। এগুলি হলো এসএসআরআই। এটা সেরোটোনিনের রিআপটেকটাকে ইনহিবিট করে, যার কারণে সেরোটোনিনের কনসেন্ট্রেশন বাড়ে। এটা হলো একটা গ্রুপ। নাও দি নেক্সট গ্রুপ ইজ ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। এটাকে পরীক্ষায় দেখবে যে অনেক সময় কোশ্চেনে টিসিএ লেখা থাকে এভাবে, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। এর স্ট্রাকচারের মধ্যে 3টা সাইক্লিক রিং থাকবে। এর মধ্যে কি কি আছে? ইমিপ্রামিন, ডেসিপ্রামিন, দেখো এই দুইটার শেষে প্রামিন, এইটুকু কমন। অ্যামিট্রিপটাইলিন, নরট্রিপটাইলিন, প্রোট্রিপটাইলিন এন্ড ডোঅক্সেপিন। এই নামগুলিও অবশ্যই বোথ রিটেন ভাইবার জন্য মনে রাখতেই হবে। আর স্পেলিং খুব সাবধান, স্পেলিং যাতে ভুল না হয়। রিটেন খাতায় যদি ড্রাগের স্পেলিং ভুল করো, খুব একটা ব্যাড ইমপ্রেশন হয়, পরে পুরো খাতা পড়ে দেখার আগ্রহটা এক্সামিনার হারিয়ে ফেলে। স্পেলিং গুলি খুব সাবধানে লিখে লিখে মুখস্থ করে ফেলবে। দেখো এখানে অ্যামিট্রিপটাইলিনের স্ট্রাকচারটা দেখো, সবগুলিতেই তিনটা করে রিং আছে, এই জন্য বলে ট্রাইসাইক্লিক। এটা লাগবে না, জাস্ট দেখাচ্ছি। এখন আসো নেক্সট গ্রুপ ইজ এসএনআরআই, সেরোটোনিন নরএপিনেফ্রিন রিআপটেক ইনহিবিটর। এই ড্রাগগুলি সার্ট, যেটা সেরোটোনিন ট্রান্সপোর্টারটাকেও ব্লক করবে, আর নেট নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টারটাকেও ব্লক করবে, মানে ডুয়াল অ্যাকশন হবে। এর মধ্যে কি কি আছে? ভেলনাফেক্সিন, ডেসভেলনাফেক্সিন এন্ড ডুলক্সেটিন। এই 3টা নাম অন্তত মুখস্থ রাখতেই হবে, ঠিক আছে? স্পেলিং গুলি ভালোভাবে মুখস্থ করে ফেলবে, লিখে লিখে পড়বে, একবার পড়ে না দেখে লিখবে, যাতে স্পেলিং ভুল না হয়। নেক্সট গ্রুপ কি আছে? 5-HT2 রিসেপ্টর মডুলেটর, ট্রাজোডন আর নিফাজোডন। এটা 5-HT রিসেপ্টর মানে সেরোটোনিনের রিসেপ্টর। সেরোটোনিনের আরেকটা নাম হলো হাইড্রোক্সিডিপ্টামিন। নেক্সট গ্রুপ ইজ টেট্রাসাইক্লিক এন্ড ইউনিসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। টেট্রা মানে 4টা সাইক্লিক রিং থাকবে, ইউনি মানে একটা রিং থাকবে। এর মধ্যে আছে অ্যামোক্সাপিন, বিউপ্রোপিয়ন, মিডটাজেপিন, ম্যাপ্রোটিলিন। এই দুইটা নাম মনে রাখবে, হ্যাঁ, মিডটাজেপিন আর ম্যাপ্রোটিলিন। এই মিডটাজেপিনের একটা শর্ট নোট একবার এসেছিল, মিডটাজেপিন, এটা পড়ে নিবে। এটা কোন গ্রুপে পড়বে? টেট্রাসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। দেখো এই যে মিডটাজেপিন, টেট্রা 1 2 3 4, 4টা সাইক্লিক রিং থাকে। আর এটা হলো ইউনিসাইক্লিক বিউপ্রোপিয়ন, এটা হলো ইউনিসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। এখন আসো monoamine oxidase inhibitor. Monoamine oxidase is responsible for the metabolism of serotonin norepinephrine, মানে monoamine গুলি ব্রেক ডাউন করে। তার মানে আমরা যদি এই এনজাইমটাকে ইনহিবিট করি, তাহলে মোনোঅ্যামাইনের কনসেন্ট্রেশন বাড়বে। এর মধ্যে কি আছে? সেলেজিলিন এন্ড ফেলেনজিন। এই দুইটা নাম মনে রেখো। মেকানিজম অফ অ্যাকশন, যে ড্রাগটা আসবে, যে ড্রাগের মেকানিজম, প্রথমে দেখবে ওটা কোন গ্রুপে পড়ে, তারপর ওই গ্রুপের মেকানিজমটা লিখবে। ইনহিবিট দি রিআপটেক অফ সেরোটোনিন অর নরএপিনেফ্রিন অর বোথ। যদি এসএসআরআই আসে শুধু সেরোটোনিন দিবে, যদি এসএনআরআই আসে তাহলে বোথ। Inhibit the reuptake of serotonin, norepinephrine or both by blocking the SART or NET or both. বুঝেছো তো? যখন এসএসআরআই আসবে শুধু SART দিবে, আর যদি এসএনআরআই আসে তাহলে দুইটাই দিবে। Increase the concentration of serotonin or norepinephrine in the synaptic cleft.
রিআপটেকটাকে ইনহিবিট করার মাধ্যমে কনসেন্ট্রেশনটাকে বাড়ালো, তারপর আমরা থেরাপিউটিক ইফেক্ট পেলাম। মোনোঅ্যামাইনের কনসেন্ট্রেশন বাড়ার কারণে ডিপ্রেশন কমে গেল। আর মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর গুলি কি করে? ইনক্রিজ দ্য অ্যাভেইলেবিলিটি অফ মোনোঅ্যামাইনস বাই প্রিভেন্টিং দেয়ার এনজাইমেটিক ডিগ্রেডেশন। এই চ্যাপ্টারে শুধু নামগুলি একটু কঠিন, এমনিতে কিন্তু অ্যাডভার্স ইফেক্টও তুমি ড্রাগের নাম দেখেই বের করতে পারবে, আবার মেকানিজম অফ অ্যাকশনও কোন গ্রুপে ওখান থেকেই তুমি সহজেই লিখে ফেলতে পারবে। জাস্ট ড্রাগের নামগুলি একটু ভালো করে পড়বে। Ultimately, the increased availability of monoamines for bindings in the synaptic cleft results in a cascade of events that enhance the transcription of some protein including BDNF. এই monoamine গুলি বাড়ার কারণে কিছু ইভেন্ট, ক্যাসকেড অফ ইভেন্ট মানে একটার সাথে আরেকটা রিলেটেড ইভেন্ট হয়ে BDNF এর ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা বাড়ে, যার কারণে BDNF সিনথেসিস হয়। BDNF is a protein. দেখো এই টেবিলটা, এটা ক্যাটজাং এর একটা টেবিল, এই টেবিলটা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু এখান থেকে মেকানিজম অফ অ্যাকশন, অ্যাডভার্স ইফেক্টটা তুমি বের করে ফেলতে পারবে সুন্দর করে। প্রথমে দেখো অ্যামিট্রিপটাইলিন, এটা কোন গ্রুপের ড্রাগ? অ্যামিট্রিপটাইলিন দাঁড়াও, কেউ কথা বলছো না, আমি দেখে নেই। 14 জন আছো। রোল 19 আছো? শারমিন সুলতানা। রোল 19 বলো না হয়। রোল 25, 28 আর কে আছো? রোল 4, রোল 60, রোল জি ম্যাম। 56। হ্যাঁ বলো, অ্যামিট্রিপটাইলিনটা কোন গ্রুপে? জি ম্যাম। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। ওটা কোন কোন রিসেপ্টরকে ব্লক করে? দেখো অনেকগুলি রিসেপ্টরকে ব্লক করে। মাস্কারেনিক রিসেপ্টর অফ অ্যাসিটাইলকোলিন, আলফা 1 রিসেপ্টর, হিস্টামিন রিসেপ্টর, 5-HT2 রিসেপ্টর, আর দুইটা ট্রান্সপোর্টার, নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টার আর সেরোটোনিন ট্রান্সপোর্টার। তার মানে তুমি ওর ইফেক্টটা পাবে হলো, থেরাপিউটিক ইফেক্ট পাবে এই দুটা ট্রান্সপোর্টারকে ব্লক করার মাধ্যমে, নেট আর সার্ড। কিন্তু এগুলি ব্লক করার কারণে কি পাবে তুমি? এই দুটার জন্য পাবে থেরাপিউটিক ইফেক্ট, আর এই রিসেপ্টরগুলি ব্লক করার কারণে পাবে অ্যাডভার্স ইফেক্ট। তার মানে মাস্কারেনিক রিসেপ্টরকে ব্লক করার জন্য যে আমরা ইউজুয়াল চারটা অ্যাডভার্স ইফেক্ট বলি, ড্রাই মাউথ, ব্লাড ভিশন, ইউরিনারি রিটেনশন, কনস্টিপেশন, এই রিসেপ্টরকে ব্লক করার জন্য ওই অ্যাডভার্স ইফেক্ট গুলি পাবে। হিস্টামিন রিসেপ্টরকে ব্লক করার জন্য কি হবে? সিডেশন হবে। ডিপ্রেশনের ক্ষেত্রে এটা অনেক সময় কিন্তু থেরাপিউটিক ইফেক্ট হিসেবেও কাউন্ট করা হয়, যেসব পেশেন্টের স্লিপ কমে যায়। এখন দেখো সিটালোপ্রাম, এসসিটালোপ্রাম, এটা হলো এসএসআরআই গ্রুপের। তার মানে ওরা শুধুমাত্র সার্ট কে ব্লক করবে। তার কারণে আমি এই যে অ্যাডভার্স ইফেক্ট গুলি হয় এই রিসেপ্টর গুলি ব্লক করার কারণে ওই অ্যাডভার্স ইফেক্ট গুলি পাবো না। কোনো সিডেশন হবে না, ড্রাই মাউথ হবে না, ওয়েট গেইন হবে না। ওয়েট গেইন হয় ওটা অন্য কারণে, টিসিএর চেয়ে কম ওয়েট গেইন হয়। এখন দেখো ফ্লুঅক্সেটিন, এটাও হলো সার্ট কে ব্লক করে, মানে এসএসআরআই। মির্টাজেপিন কি পড়েছিলাম? টেট্রাসাইক্লিক না? এটা কিভাবে কাজ করে? এটা হিস্টামিন রিসেপ্টরকে ব্লক করে, 5-HT2 কে, আর নরএপিনেফ্রিনের ট্রান্সপোর্টারটাকে ব্লক করে। এই টেবিলটা একটু ভালো করে দেখবে। নেক্সট আসো, আর কি কি ড্রাগ বাকি রইলো? সার্ট্রালিন, এটাও হলো সার্ট কে ব্লক করে। ভেলনাফিক্সিন, এসএনআরআই, মানে দুইটাকেই করবে, নেট কেও করবে, সার্ট কেও করবে। তার মানে থেরাপিউটিক ইফেক্ট পাবো এই দুটো ট্রান্সপোর্টারকে ব্লক করার জন্য, আর যদি মাস্কারেনিক আলফা 1 কে ব্লক করে আমরা সাইড ইফেক্ট গুলি পাবো। ক্লিনিক্যাল ইন্ডিকেশনস, এখন যদি একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগের ইন্ডিকেশন আসে অনেক চিন্তা ভাবনা করতে হবে না? নামের মধ্যেই তো থাকে অ্যান্টি ডিপ্রেসেন্ট, সো আমরা প্রথমেই হবে ডিপ্রেশন।
ডিপ্রেশনের জন্য দেই, অ্যাংজাইটি ডিসঅর্ডারস এর জন্য দিতে পারি পেইন ডিসঅর্ডার, প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার। ক্লিনিক্যাল ইন্ডিকেশন কিন্তু রিটেনে আসে, এটা ভালো করে পড়বে। শুধু ডিপ্রেশন লিখে বসে থাকবে না, শুধু ডিপ্রেশন লিখলে নাম্বার পাবে না, 0.5 পাবে হয়তো। ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিসঅর্ডারস, পেইন ডিসঅর্ডারস, প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার, স্মোকিং সিজেশন, ইটিং ডিসঅর্ডার। ইটিং ডিসঅর্ডার দুই ধরনের, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা। অ্যানোরেক্সিয়াতে কি হয়, পেশেন্টের অ্যাপেটাইটই কমে যায়, খেতে পারে না। আর বুলিমিয়া নার্ভোসাতে কি হয়, ডিপ্রেশনের কারণে খুব খায়, পরে যখন ভাবে ওয়েট গেইন হবে আবার নিজেই গলায় আঙ্গুল দিয়ে বমি করে, এটাকে বলে বুলিমিয়া নার্ভোসা। অ্যানিউরেসিস ইন চিলড্রেন মানে যেসব চিলড্রেনরা কি হয় অ্যানিউরেসিস মানে রাতেও বিছানা ভিজায়, তাদের ক্ষেত্রে আমরা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টটা দেই। এই ইন্ডিকেশন গুলি মনে রাখবে, এটা রিটেনে আসে আর ভাইভাতে তো ধরবেই। এখন আসো যে অ্যাংজাইটি ডিসঅর্ডারস এর মধ্যে কি কি আছে। এর মধ্যে আছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এই ট্রমাটা যে কোনো ধরনের হতে পারে, এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টও হতে পারে অথবা মেজর কোনো তোর সাইকোলজিক্যাল ট্রমাও হতে পারে, বোথ ফিজিক্যাল এন্ড সাইকোলজিক্যাল। ধরো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা এসে ফেল করলো, যেমন আমাদের মেডিকেল স্টুডেন্টদের জন্য একটা মেইন ট্রমা হলো প্রফে খারাপ করা। এই তোমাদের এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার সেকেন্ড প্রফ দিয়ে খারাপ করে যখন তোমাদের এই পিটিএসডি টা হয়, তোমরা কি করো, তখন তোমরা এই ফার্মাকোলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি ক্লাসগুলি করো না। আরেকটা আছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, এটাকে জিএডি বলে। ওয়ার্ডে অনেক সময় দেখবে যে পেশেন্টের ডায়াগনোসিসে জিএডি লেখা, তখন কিন্তু আবার ভেবো না এটা কি কি ধরনের ডিজিজের নাম। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার। এই অ্যাব্রিভিয়েশন গুলিও পড়বে, ইলাবোরেশন তো জানবেই, কারণ অনেক সময় পেশেন্টের ফাইলে এভাবে অ্যাব্রিভিয়েশন দিয়ে ডায়াগনোসিস করা থাকে। তার মানে অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে এই পাঁচটা। আমরা একটা পেশেন্টকে যে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ দিব, কত দিনের জন্য দিব, সারা জীবনের জন্য দিব নাকি 1 মাস 2 মাস? এটা দেখো যে অ্যান্টিডিপ্রেসেন্ট অ্যাচিভ রেমিশন মানে ভালো হয়ে যাবে 30 to 40% of patient within a single trial of 8 to 12 weeks। তুমি পেশেন্টের ইফেক্টটা পাবে একটু দেরিতে, 2 সপ্তাহ পর, তারপর 8 থেকে 12 সপ্তাহ মানে কয় মাস, 3 মাসের মধ্যে পেশেন্টের রেমিশন হবে। 30 to 40% পেশেন্টের রিমিশন হয়ে যাবে 3 মাসে, কিন্তু তুমি ড্রাগটা বন্ধ করে দিবে না। কেন দিবে না? Once an adequate response is achieved, continued therapy is recommended for a minimum 6 to 12 months to reduce the risk of relapse। মানে রিমিশন হলো 3 মাসে, তুমি ড্রাগটা বন্ধ করে দিবে না, ড্রাগটা বন্ধ করে দিলে রিল্যাপসের চান্স থাকবে। রিল্যাপস মানে কি? আবার ডিপ্রেস হবে পেশেন্ট, এই জন্য তোমার অন্তত 6 থেকে 12 মাস মানে 1 বছর ড্রাগটা কন্টিনিউ করতে হবে। দেখো আমরা ইফেক্ট পেলাম 2 সপ্তাহ পর, রেমিশন অ্যাচিভ হলো 3 মাসে, কিন্তু তবুও ড্রাগটা 1 বছর 6 থেকে 12 মাস কন্টিনিউ করতে হবে টু রিডিউস দ্য রিস্ক অফ রিল্যাপস, যাতে রিল্যাপস না হয়। এটা মাঝে মাঝে এমসিকিউ তে আসে। এখন আসো ব্ল্যাক বক্স ওয়ার্নিং। কোন একটা ড্রাগের স্ট্রিপে দেখবে যে কিছু কিছু ড্রাগের স্ট্রিপে মোটা করে একটা ব্ল্যাক বক্স আঁকা থাকে, বর্ডারটা হয় খুব বোল্ড। এই ব্ল্যাক বক্স ওয়ার্নিং এর মধ্যে কি থাকে, একটা কোন একটা ড্রাগ যদি স্পেসিফিক কোন অ্যাডভার্স ইফেক্ট করে, লাইফ থ্রেটেনিং কোন অ্যাডভার্স ইফেক্ট, ওটাই ব্ল্যাক বক্স ওয়ার্নিং এ দিয়ে দেওয়া হয়। অ্যান্টিডিপ্রেসেন্টের ক্ষেত্রে ব্ল্যাক বক্স ওয়ার্নিংটা কি? ক্লাসে এটা বারবার বলেছি। FDA মানে ফুড এন্ড ড্রাগ অথরিটি, FDA warning applied
to all antidepressant is the risk of increased suicidal tendency in patient younger than 25 years age. মানে 25 বছরের নিচে কোনো পেশেন্টকে তুমি যদি অ্যান্টিডিপ্রেসেন্ট দাও ওর সুইসাইডাল টেন্ডেন্সি হতে পারে। এজন্য তুমি যদি দাও পেশেন্টের কেয়ার গিভার মানে প্যারেন্টস অথবা অন্য কোনো কেয়ার গিভারকে অবশ্যই এটা বলে দিতে হবে, কাউন্সিলিং করে দিতে হবে। কোনো বাচ্চাকে দিলে তার স্কুলে বলে দিতে হবে। নরমালি হলো যেটা দিতে হয় না 25 বছরের নিচে, বাট যদি অ্যাবসলিউট ইন্ডিকেশন হয় তুমি দাও, অবশ্যই তার প্যারেন্টস কে, কেয়ার গিভার কে, স্কুলের টিচারদের সবাইকে বলে দিতে হবে যে ওর দিকে খেয়াল রাখতে, যে ওর সুইসাইডাল টেন্ডেন্সি হয় নাকি, ও কোনো মানে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে নাকি, সুইসাইডাল টেন্ডেন্সি সুইসাইডের মতো কোনো মানে রিস্কি কাজ করে নাকি, এটা যাতে খেয়াল রাখে। এটা মনে রাখবে এই ব্ল্যাক বক্স ওয়ার্নিংটা। আরেকটা ছিল আমি সিপ্রোফ্লক্সাসিনে বলেছিলাম কি হয়, টেন্ডিনাইটিস হতে পারে বয়স্কদের ক্ষেত্রে, ওটাও সিপ্রোফ্লক্সাসিনের ব্ল্যাক বক্স ওয়ার্নিং। আর অ্যান্টিডিপ্রেসেন্টে কি ইনক্রিজ সুইসাইডাল টেন্ডেন্সি। এখন আসো এসএসআরআই, যদি শর্ট নোট আসে এসএসআরআই কি কি লিখবে, প্রথমে নামগুলি লিখবে, তারপর মেকানিজম অফ অ্যাকশন লিখবে, ইন্ডিকেশন লিখবে, তারপর অ্যাডভার্স ইফেক্ট লিখবে। অ্যাডভার্স ইফেক্ট গুলি কি রিলেটেড হবে, সেরোটোনিন বেড়ে গেলে আমাদের যা যা হয় বডিতে তাই হবে। দেখো নশিয়া, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল আপটেক, ডায়রিয়া। সেরোটোনিন বেড়ে গেলে নশিয়া, ভমিটিং হয়। লস অফ লিবিডো এসএসআরআই এর ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাডভার্স ইফেক্ট, অবশ্যই মনে রাখবে। তুমি কোনো ইয়ং অ্যাডাল্ট মেলকে এসএসআরআই এর চেয়ে তোমার টিসিএ টা প্রেফার করতে হবে, কারণ এটা লিবিডো কমায়, লস অফ লিবিডো। বোথ মেল ফিমেল দুইজনের ক্ষেত্রেই প্রযোজ্য। তোমার তখন ইয়ং অ্যাডাল্ট হলে তোমার খেয়াল রাখতে হবে যে এই অ্যাডভার্স ইফেক্টটার জন্য তোমার হয়তো ড্রাগটা চেঞ্জ করতে হতে পারে। হয়তো দেখা যাবে তুমি ডিপ্রেশনের জন্য ড্রাগ দিলে তার আরো অন্য কারণে ডিপ্রেশন হয়ে গেল। হেডেক হতে পারে, ইনসমনিয়া অথবা হাইপারসমনিয়া হতে পারে, মানে ঘুম কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে। ওয়েট গেইন হয় কিন্তু টিসিএ এর চেয়ে কম হয়, লেস প্রমিনেন্ট দেন টিসিএ। টিসিএ তে ওয়েট গেইন বেশি হয় কারণ ওটা হিস্টামিন রিসেপ্টরকে ব্লক করে। হিস্টামিন রিসেপ্টর কিন্তু অ্যাপেটাইটের সাথে রিলেটেড, এটা মনে রেখো। হিস্টামিন রিসেপ্টরকে ব্লক করলে অ্যাপেটাইট বাড়ে, ওয়েট গেইন হয় আর সিডেশন হয়। তো এসএসআরআই এর শর্ট নোটটা লিখতে পারবে তোমরা। এখন আসো যদি হঠাৎ করে আমি ডিসকন্টিনিউ করি কি হবে, ডিজিনেস হতে পারে, প্যারাস্থেসিয়া, beginning 1 or 2 days after stopping the drug and persist for 1 week or longer। এজন্য ড্রাগটা যদি তুমি বন্ধ করে দাও পেশেন্টকে একটু কাউন্সিলিং করে দিতে হবে যে এরকম এরকম হতে পারে আপনার। অ্যাডভার্স ইফেক্ট অফ সেরোটোনিন নরএপিনেফ্রিন রিআপটেক ইনহিবিটরস। এখানে তাহলে আমরা দুইটার অ্যাডভার্স ইফেক্ট পাবো, একটা পাবো সেরোটোনিনের জন্য, আরেকটা পাবো নরএপিনেফ্রিন বেড়ে যাওয়ার কারণে যে অ্যাডভার্স ইফেক্ট গুলি। অল অ্যাডভার্স ইফেক্ট অফ এসএসআরআই, পরীক্ষার সময় যদি এসএনআরআই আসে আবার এইভাবে লিখো না যে অল অ্যাডভার্স ইফেক্ট অফ এসএসআরআই, তখন লিখে দিবে যে কি কি হয় এসএসআরআই এর। নরএপিনেফ্রিনের কারণে কি হবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, হার্ট রেট বাড়বে, সিএনএস এর হাইপার অ্যাক্টিভিটি হবে যার কারণে ইনসমনিয়া, অ্যাংজাইটি, অ্যাজিটেশন হবে। নরএপিনেফ্রিন কি করে, আলফার উপর কাজ করে ভেসোকনস্ট্রিকশন করে, ব্লাড প্রেশার বাড়ায় না, তার কারণে তখন আমরা পেশেন্টের ব্লাড প্রেশার বেড়ে যাবে, হার্ট রেট বেড়ে যাবে, এই জন্য মনিটরিং করতে হবে। আর হাইপারটেনসিভ পেশেন্টকে কি দেওয়া যাবে, দেওয়া যাবে না। এখন আসো নেক্সট গ্রুপ অফ ড্রাগ ইজ ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। এর ফার্মাকোকাইনেটিক প্রপার্টিজ কি কি আছে, যে দে আর ওয়েল অ্যাবজর্বড এন্ড হ্যাভ লং হাফ লাইফ। হাফ লাইফটা বেশি, তার কারণে তোমার ওয়ান্স ডেইলি ডোজিং হয়, আর এটা ডোজটা হয় রাতে কারণ এটা সিডেশন করে। টিসি এর ডোজটা হয় রাতের বেলা।
dosed once daily at night because of their sedating effects. Bioavailability less than 50% কারণ এটা ফাস্ট পাস মেটাবলিজম হয়। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট ফার্মাকোকাইনেটিক প্রপার্টি গুলি। এখন আসো অ্যাডভার্স ইভেন্ট মেকানিজম অফ অ্যাকশন তো পারবে কিভাবে কাজ করে। অ্যাডভার্স ইফেক্ট আমরা কি কি পাবো, এক একটা রিসেপ্টরকে ব্লক করার জন্য এক এক ধরনের অ্যাডভার্স ইফেক্ট পাবো। ব্লকেট অফ মাসকারিনিক রিসেপ্টর এর কারণে কি কি পাবো, অ্যাডভার্স ইফেক্ট ড্রাই মাউথ, ব্লাড ভিশন, কনস্টিপেশন, ইউরিনারি রিটেনশন। যে কোনো ড্রাগ মাসকারিনিক রিসেপ্টরকে যদি ব্লক করে তুমি এই চারটা অ্যাডভার্স ইফেক্ট পাবেই। এই ধরনের সিমিলার অ্যাডভার্স ইফেক্ট পাই কোন ড্রাগে বলতে পারবে, যে একটা ড্রাগ অনেকগুলি রিসেপ্টরকে ব্লক করে। অ্যান্টিসাইকোটিক ড্রাগ নাম কি? ব্লকেট অফ আলফা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরস এই জন্য কি কি পাবো, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। মানে অর্থোস্ট্যাটিক মানে কি, পোশ্চারের সাথে রিলেটেড, বসা থেকে দাঁড়ালো হঠাৎ করে হাইপারটেনশন হবে, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হবে, ইজাকুলেটরি ফেইলিউর হবে মেল পেশেন্টের ক্ষেত্রে। H1 অ্যান্টাগনিজম, হিস্টামিন রিসেপ্টরকে ব্লক করার কারণে ওয়েট গেইন হবে আর সিডেশন হবে। রিটেনে যদি অ্যাডভার্স ইফেক্ট গুলি আসে এরকম ভাগ ভাগ করে দিও। ড্রাগ ইন্টারঅ্যাকশনটা হলো যে পারক্সিটিন আর ফ্লুঅক্সিটিন কি করে, ড্রাগ মেটাবোলাইজিং এনজাইমকে ইনহিবিট করে। এই অ্যাডভার্স ইফেক্টটা খুব ইম্পর্টেন্ট ড্রাগ ইন্টারঅ্যাকশনটা, যে তুমি মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর ধরো সেলেজেনিনের সাথে সার্টালিন বা পারক্সিটিন দিতে পারো না, কি হবে তাহলে, সেরোটোনিনের লেভেল অনেক বেশি বেড়ে যাবে, তখন তুমি অ্যাডভার্স ইফেক্টও বেশি পাবে। মানে এই দুটো ড্রাগের কখনো কম্বিনেশন করা যাবে না। মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটরস এর সাথে এসএসআরআই অথবা এসএনআরআই টিসিএ করলে ড্রাগ ইন্টারঅ্যাকশন হবে, মানে এটা মেটাবলিজম কমাবে, এসএসআরআই ওর কনসেন্ট্রেশন বাড়াবে সেরোটোনিনের। কম্বিনেশন যদি করো, কম্বিনেশন অফ মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর উইথ এ সেরোটোনার্জিক এজেন্ট কি হবে, লাইফ থ্রেটেনিং সেরোটোনিন সিনড্রোম। সেরোটোনিন সিনড্রোমটা কি, এটা হলো একটা ট্রায়াড অফ কগনিটিভ অটোনমিক এন্ড সোমাটিক সিনড্রোম। কি কি হবে, সেরোটোনিন অনেক বেড়ে যাওয়ার কারণে পেশেন্টের ডেলিরিয়াম হবে, কমা হবে, হাইপারটেনশন হবে, ট্যাকিকার্ডিয়া, মায়োক্লোনাস, হাইপারডিফ্লেক্সিয়া, ট্রেমর। এটা একটু এমসিকিউ এর জন্য পড়ো, সেরোটোনিন সিনড্রোমটা একবার এমসিকিউ তে এসেছিল, বারবার দেখবে দেখবে মনে থাকবে, মনে পড়বে এমসিকিউ তে দেখলে। তার মানে তিন ধরনের অ্যাডভার্স ইফেক্ট হবে, কগনিটিভ, অটোনমিক, সোমাটিক। So serotonergic antidepressant should be discontinued at least 2 weeks before starting an monoamine oxidase inhibitor। মানে তুমি যদি একটা পেশেন্টকে এসএসআরআই দাও, তুমি তার ইফেক্টটা পাচ্ছ না, মানে তোমার ডিজায়ার্ড থেরাপিউটিক ইফেক্ট পাচ্ছ না, তুমি চাচ্ছ পেশেন্টকে এখন মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর দিতে, মাও ইনহিবিটর দিতে, তাহলে তোমার মাঝখানে অন্তত 2 সপ্তাহ তোমার গ্যাপ রাখতে হবে। এসএসআরআই বন্ধ করে মাও ইনহিবিটর শুরু করতে, অথবা ভাইস ভার্সা, তুমি যদি মাও ইনহিবিটর বন্ধ করে এসএসআরআইও দিতে চাও, তোমার মাঝখানে অ্যাটলিস্ট 2 উইকস এর একটা গ্যাপ রাখতেই হবে। আর যেসব পেশেন্ট মাও ইনহিবিটর খায় ওদের ক্ষেত্রে লো টাইরামিন ডায়েট, কিছু কিছু খাবার অ্যাভয়েড করতে হবে। টাইরামিন কি আমি বলেছিলাম, এটা একটা সিম্প্যাথোমিমেটিক এজেন্ট। কোন কোন খাবারে টাইরামিন থাকে, চিজ, বিনস,
সয়া প্রোডাক্ট, চিকেন লিভার, স্মোকড ফিশ। আমাদের দেশে এই খাবারগুলো একটু কমই খাওয়া হয়, তবুও পেশেন্টকে একটু কাউন্সিলিং করে দেবে যে এই খাবারগুলো একটু কম খেতে হবে, যেসব খাবার পেশেন্ট মাও ইনহিবিটর পাচ্ছে। Yes, ma'am. লেখাপড়া করছো ঠিক মতো? তোমার কি মোটামুটি আইটেমগুলো হচ্ছে না ইজিলি তেমন। ক্লিয়ার সিএনএস? Yes, ma'am. আচ্ছা ঠিক আছে। দেখো কি কি প্রশ্ন আসে ভাইবাতে। এক্সাম্পল এন্ড ইউজেস অফ অ্যান্টিডিপ্রেসেন্ট। ইউজ তো বললামই, শুধু ডিপ্রেশন বলে চুপ করে থেকো না, সব ইন্ডিকেশন বলবে। আর এক্সাম্পল সবগুলি গ্রুপের দুইটা তিনটা করে নাম বলে দিবে ভাইবাতে। নেম এন্ড ইন্ডিকেশন অফ টিসিএ, নেম এন্ড অ্যাডভার্স ইফেক্ট অফ টিসিএ, মেকানিজম অফ অ্যাকশন, এসএসআরআই এর ইন্ডিকেশন, এসএসআরআই এর অ্যাডভার্স ইফেক্ট। তোমাদের ওই ভাইবার কার্ড কোশ্চেনে এই কোশ্চেনগুলি আছে। এখন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হলো অ্যাডভান্টেজেস অফ এসএসআরআই ওভার টিসিএ। আমাকে এটার অ্যান্সারটা তোমরা একজন বলো। কে বলবে? ভলান্টারিলি কেউ বলো। এসএসআরআই এর কিছু অ্যাডভান্টেজ আছে টিসিএ এর উপর, মানে টিসিএ এর চেয়ে ভালো। বলো কে বলবে? আরমান খান, রোল 60 আছো? রোল 60, ক্যান ইউ হিয়ার মি? রোল কত? ইমতিয়াজ আহমেদ ওয়ানি, আছো তোমরা? আচ্ছা রোল 4 বলো, আব্দুল কাইয়ুম। Yes, ma'am. বলো তুমি একটু আগে আমরা পড়লাম না এসএসআরআই এর কিছু বৈশিষ্ট্য পড়লাম, টিসি এর কিছু বৈশিষ্ট্য পড়লাম, এখন তোমার কি মনে হয় কোনটা ভালো? যদি এসএসআরআই ভালো হয় টিসি এর চেয়ে কয়েকটা অ্যাডভান্টেজ বলো। আমরা কি দেখেছিলাম একটা ফিগারে যে টিসিএ অনেকগুলি রিসেপ্টরকে ব্লক করে, এজন্য আমি ওর থেরাপিউটিক ইফেক্টও পাবো আবার ওয়াইড রেঞ্জ অফ অ্যাডভার্স ইফেক্টও পাবো। কিন্তু এসএসআরআইটা কি করে? সিলেক্টিভলি সার্চকে ব্লক করে, তার মানে আমি ওর থেরাপিউটিক ইফেক্ট পাবো, অ্যাডভার্স ইফেক্ট কম পাবো। তার মানে অ্যাডভান্টেজ কি হবে? যে এটা মাসকারেনিক রিসেপ্টরকে ব্লক করে না, এটা হিস্টামিন রিসেপ্টরকে ব্লক করে না, এসএসআরআই আলফাকে ব্লক করে না। আমি সিডেশন পাবো না, ওয়েট গেইন পাবো না, পাবো ওয়েট গেইন টিসিএর চেয়ে কম হবে। আর আরেকটা হলো যে ডিসঅ্যাডভান্টেজ অফ এসএসআরআই কি, এটার একটা মেইন অ্যাডভার্স ইফেক্ট হলো এটা কি করে? লিবিডো লস করে, লস অফ লিবিডো। আর টিসি এর একটা সুবিধা হলো কি, এটা যদি কোনো পেশেন্টের ডিপ্রেশনের সাথে ইনসমনিয়া থাকে তুমি তাকে টিসিএ দিতে পারো, এটা তার সিডেটিভ ইফেক্ট দিয়ে তার ওই ইনসমনিয়াটাকেও ট্রিট করবে একসাথে, একই সাথে। এগুলি হলো ভাইবার কোশ্চেন, আর রিটেন তো বলেই দিলাম কি কি আসে। তোমাদের সিডেটিভ হিপনোটিক্সটা পড়াবো, সিএনএস এর 1 নাম্বার আইটেম। তোমরা একটু নিজেরা দেখে নিবে, যাদের আইটেম ক্লিয়ার হয়নি অ্যান্টিডিপ্রেসেন্ট ওরা অবশ্যই অ্যান্টিডিপ্রেসেন্টটা তোমাদের ব্যাচ টিচারের কাছে দিয়ে দেবে আইটেম, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ, তোমরা ভালো করে